দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় নির্বাচনকালীন সরকার বিতর্ক। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমানুল্লাহ কবির, সিনিয়র সম্পাদক bdnews24.com, আছেন সুনীল শুভরায়, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং BM মোজাম্মেল হক এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে, আওয়ামী লীগের গণসংযোগে ওবায়দুল কাদের বললেন, আগামী নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। বেগম জিয়া মুক্তি না পেলে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলার ক্ষমতা সরকারের নেই, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচনী পরিবেশ নষ্টের অভিযোগ। 9 ঘন্টা স্থগিতের পর কোটা বহালের দাবিতে আবারও শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ। রাত 12টা থেকে শনিবার বেলা 12টা পর্যন্ত কর্মসূচি শিথিল। চট্টগ্রামের মিরসরাইয়ে জেএমবি আস্তানায় অভিযানে 2 জঙ্গি নিহত, অস্ত্র ও গ্রেনেড জব্দ। পরিকল্পনা ছিল আদালতে হামলার, বলছে র্যাব। এবং সাফ অনূর্ধ্ব নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে 4-0 গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। রোববার শিরোপার লড়াই নেপালের সঙ্গে। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম নির্বাচনকালীন সরকার বিতর্ক। আমরা দেখেছি যে নির্বাচনকালীন সরকারকে কেন্দ্র করে সংবিধান নিয়ে বিতর্ক হচ্ছে। নির্বাচনকালীন একটি সরকারের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ বলছে সংসদে প্রতিনিধিত্ব রয়েছে এমন দলগুলোকে নিয়ে একটা নির্বাচনকালীন সরকার এই মাসের শেষের দিকে গঠন করা হবে। এ ধরনের নির্বাচনকালীন সরকারের কথা সংবিধানে নেই, সেটাও আবার বলছে। কিন্তু এই প্রেক্ষাপটে বিএনপি যখনই কোনো দাবি তুলছে, তো আবার সেটাও বলছে যে সেটাও সংবিধানে নেই। এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে সাম্প্রতিক, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। BM মোজাম্মেল হক এমপি, আপনাকে আলোচনা শুরু করতে চাই। আপনারা স্বীকার করছেন যে নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা সংবিধানে নেই, কিন্তু আবার আপনারা সেটাতেই যাবেন। কিন্তু বিএনপি যে দাবি করছে তখন আপনারা বলছেন যে এটা সংবিধানে নেই। তো এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে আজকে রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মিস্টার মওদুদ আহমদ তিনি একটি বলছেন যে সরকার যদি নির্বাচনকালীন সরকারের প্রশ্নে সংবিধান থেকে সরে আসতে পারে, তাহলে বিএনপির দাবিটা মানতে অসুবিধা কোথায়? অর্থাৎ বিএনপি যে দাবি করছে, নিরপেক্ষ সরকার, সহায়ক সরকার ইত্যাদি যে দাবিটা করছে তারা। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা। জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ আজকে যে কথাটি বলেছেন যে নির্বাচনকালীন সরকারের কথা সরকার বলেছে এবং সরকার সে জায়গা থেকে কেন সরে আসছে, যে বিএনপি যেটা বলছে সেই দাবি মানতে অসুবিধা কোথায়। এখন ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন ব্যারিস্টার, আইনের মারপেছে, ওনারা অনেক সময় অনেক কথা বলেন। ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদরা এরা মনে করেন সংবিধানকে ওনারা যেভাবে ব্যাখ্যা করেন এটাই সব মানুষ বিশ্বাস করে মেনে নেয়। মানুষ এখন এত বোকা না, এখানে শিক্ষার হার বেড়েছে, মানুষের জ্ঞানের পরিধিও কিন্তু বিস্তৃত হয়েছে। এখন আর এই ধরনের কথা মানুষ তাদের কথা বিভ্রান্ত হয় না। নির্বাচনকালীন সরকার বলতে সরকারের পক্ষ থেকে যেটি বোঝানো হয়েছে যে সংবিধানে এটা নির্বাচনকালীন সরকার বলে, এই বাংলাদেশের সংবিধানে নেই, পৃথিবীর কোনো দেশের সংবিধানেই নির্বাচনকালীন সরকার বলে কোনো কথা নেই। কিন্তু এটি এখানে প্রধানমন্ত্রী যেটা বুঝাইতে চেয়েছেন, নির্বাচনের সময় যে সরকারটি থাকবে সেটি একটি সংক্ষিপ্ত ছোট আকারের মন্ত্রিপরিষদ থাকবে, ছোট আকারের, এবং স্পষ্ট করে বলেছেন সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে তাদের নেওয়া হবে, যাদের সংসদে জনগণকে রিপ্রেজেন্ট করে না তাদের নেওয়া হবে না, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে তাদের নেওয়া হবে। সুতরাং এটা কিন্তু কনস্টিটিউশনাল পয়েন্ট। এক সেকেন্ড থিং হলো, এটা করবেন, করার পরে সেটা 20-25 জন বা যে কয়জনে উনি করেন একটা ছোট মন্ত্রিসভা করবেন, তারাই নির্বাচনকালে রুটিন ওয়ার্ক করবেন। রুটিন ওয়ার্কের মধ্য দিয়েই কিন্তু এই নির্বাচনের সময়টা পার করবেন। শুধুমাত্র রুটিন ওয়ার্ক সরকার পরিচালনার ক্ষেত্রে এখানে নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ, কোনো প্রকল্প প্রণয়ন বা কোনো কিছু এই সময়ে করা হবে না। এখানে যদি বিএনপি যে কথাটা বলছে যে এই আপনারা যে বলছেন যে সরকারটি গঠন হবে সেটি শুধু রুটিন ওয়ার্ক করবে, তো বিএনপি তো এই জায়গাটাতে আসছে। বিএনপি যেটি বলছে যে অস্থায়ী সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি বা নানা যেই সরকারই হোক, তারা তো নির্বাচনের আগে শুধু রুটিন ওয়ার্কই করে, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই তারা কাজ করে।
সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কারা কাজ করে? মানে বিএনপি যেটি বলছে যে আপনি যেটি এটা তো বলছেন যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই কিন্তু এই কাজটি করা হচ্ছে, এটি করা হচ্ছে। এখন বিএনপি বলছে যে বিএনপির কথা মতো যেরকম হবে সেরকম, যেমন আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা আমরা আন্দোলন করেছিলাম, ওই পিপুল প্রথম আন্দোলন করার পরে বিএনপি কিন্তু বাধ্য হয়েছিল জনগণের চাপের মুখে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় যাওয়ার জন্য। যাওয়ার পরে সেটি আপনি দেখেছেন যে 1996 সালের 12ই জুনের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে দেশ পরিচালনা করার সুযোগ লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি 5 বছর সরকার পরিচালনা করার মাধ্যমে কনস্টিটিউশন অনুযায়ী 15ই জুলাই 2001 সালের উনি 5 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পরে শান্তিপূর্ণভাবে তৎকালীন প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। ক্ষমতা হস্তান্তর করার পরে আমরা কি দেখলাম, উনি বঙ্গভবন থেকে বেরিয়ে আসার পরপরেই ওনার সরকারি বাসভবন যে গণভবনের টেলিফোন সেই লাইন কেটে দেওয়া হয়েছে, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে এবং 11 জন সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। এবং সেই নির্বাচনটি একটি বিতর্কিত নির্বাচন উপহার দিয়েছিল জনাব লতিফুর রহমান। সেখানে ভোট ডাকাতি, ভোট কারচুপির নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে জয়ী হওয়ার পরে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনায় সারা বাংলাদেশে হত্যা খুনের অভয়ারণ্য পরিণত করেছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের নারী পুরুষদের ধর্ষিত করেছে অনেক, সারা বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। তারপরে যখন 2006 সালের 25শে অক্টোবর মেয়াদ পূর্ণ হওয়ার পরে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, বেগম খালেদা জিয়া কিন্তু ক্ষমতাটা পরবর্তী প্রধান বিচারপতির কাছে কনস্টিটিউশন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবেন তার কাছে করেন নাই। তার পূর্বেই সেই 25শে অক্টোবরের পূর্বেই উনি ব্যবস্থা নিয়েছেন বিচারপতি, ওনার দলের বিচারপতি জনাব হাসানকে যাতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়। এই জন্য হাসান যেহেতু রিটায়ারমেন্টে চলে যাবেন, বিচারপতিদের বয়সীমা নির্ধারণ করলেন। এই যে বিতর্কের সৃষ্টি করলেন, সেই বিতর্কে গণমানুষ যখন এটার বিরুদ্ধে রুখে দাঁড়ালো, সমগ্র বাঙালি জাতি ঐক্যবদ্ধ হলো, শুধু বিএনপি ব্যতীত ঐক্যবদ্ধ হলো এবং বিএনপিরও অনেক অংশ সেদিন এই আন্দোলনের সাথে ছিল। সেই আন্দোলনের পরে আমরা কি দেখলাম, সেখানে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত তার মনোনীত রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাকে উনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার প্রদান করলেন। অর্থাৎ বেগম খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বিতর্কিত করেছেন, পচিয়ে দিয়েছেন এবং দুর্গন্ধ ছড়িয়েছেন। সে কারণেই কিন্তু 111-এর সৃষ্টি হয়েছিল, তার এই কৃতকর্মের কারণে 111-এর সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে 2008 সালে 29শে ডিসেম্বরের নির্বাচনে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা মনোনীত প্রার্থীদেরকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠে আসনে বিজয়ী করে দেশ পরিচালনা করার সুযোগ করে দেয়। সুযোগ করে দেওয়ার পরে ইতিমধ্যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তারা রায় দেয় এই তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা অবৈধ। কিন্তু আবার বলে যে 2 টার্ম যদি সংসদ মনে করে। কিন্তু সেদিন বিরোধী দলে ছিলেন বেগম খালেদা জিয়া, বিরোধী দলের নেতা ছিলেন, এবং দেশরত্ন শেখ হাসিনা সরকারি দলের নেতা হিসেবে আমরা কিন্তু সেদিন 2/3 সদস্যের মতামতের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন হয়েছে। এটা কিন্তু সংবিধান গণতান্ত্রিক বিধি ব্যবস্থার মধ্য দিয়ে এটাকে করা হয়েছে, সংবিধান পরিবর্তন করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে। কিন্তু আমরা এই সংবিধান পরিবর্তনের কথা বলছি, এই ক্ষেত্রে ব্যারিস্টার মওদুদ আহমেদ 91 সালের উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন যে 91 সালে কিন্তু সংবিধান সম্মত ছিল না, যে অস্থায়ী সরকার ছিল, পরে সংসদ সেটাকে অনুমোদন দিয়েছে। যেই ব্যবস্থাটি ছিল 91 সালে, তখন তো আমরা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম, ছাত্র রাজনীতি করতাম এবং 91 ছাত্র আন্দোলনে আমাদেরও কম বেশি কিছু ভূমিকা ছিল। সেই ভূমিকায় আমরা দেখেছি যে জনাব মওদুদ আহমেদ উপরাষ্ট্রপতি ছিলেন। তখন মওদুদ আহমেদ সাহেব পদত্যাগ করলেন। পদত্যাগ করার পরে তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হলেন। তারপরে হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করলেন এবং সেখানে শপথ গ্রহণ করালেন এবং পরবর্তীতে সে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলো, তার আন্ডারে নির্বাচন হয়েছে। এই কারণে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ আবার প্রধান বিচারপতি হিসেবে ফিরে গিয়েছিলেন। হ্যাঁ, ফিরে গিয়েছিলেন, উনি বলেছিলেন এবং সেই সংসদ থেকে কিন্তু এটাকে করে ওনাকে সুপ্রিম কোর্টে আবার প্রেরণ করা হয়েছে। এখন মওদুদ আহমেদ সাহেব ওনারা যখন যা বলেন ওইটি সংবিধান হয়ে যায়। এটি মানুষকে এত বোকা ভাবার মনে করছেন বিএনপির এই দাবি মানার সুযোগ নেই, কোনো সুযোগ
জি, ধন্যবাদ আপনাকে। সুন্দর সুবরে আপনার কাছে আসতে চাই, সেই 91 প্রসঙ্গটা আসতে চাই। 91 যেই সরকার মানে যেই নির্বাচনটা হয়েছে তার আগে তো আপনাদের জাতীয় পার্টি সরকারে ছিল এবং বিএম মোজাম্মেল যেটি বলছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ তখন উপরাষ্ট্রপতি ছিলেন। তো তিনি আজকে সেই উদাহরণটা তিনি দিয়েছেন এবং তিনি যেটি বলছেন এখন যে সমস্যাটি 1 মিনিটের ব্যাপার, আপনি যদি এই জায়গাটা মানে এই সমস্যাটা সমাধান করে 1 মিনিটের ব্যাপার এমনটাই তিনি বলছেন, আপনি যদি এই জায়গাটা একটু বিশ্লেষণ করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের। যে প্রসঙ্গটি ব্যারিস্টার মওদুদ আহমেদ উত্থাপন করেছেন সে প্রসঙ্গে মোজাম্মেল ভাই একটা ব্যাখ্যা দিয়েছেন, এটাই সঠিক। তবে এর সাথে আমি আরেকটু কিছু সংযোজন করতে চাই। যে উনি যেটা বলছেন ওইটা সাংবিধানিক ছিল না, এই কথাটা ঠিক নয়। সাংবিধানিক পন্থায় সেদিনকার কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়েছিল 1990 সালের 6 ডিসেম্বর। যে ক্ষমতা হস্তান্তর হয়েছিল সেটা সাংবিধানিক পন্থায় হয়েছিল। তো যেহেতু তখন রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা এদেশে বলবৎ ছিল এবং সেখানে আমাদের সংবিধানে উপরাষ্ট্রপতির একটি পদ ছিল এবং সেই উপরাষ্ট্রপতির পদে এই ব্যারিস্টার মওদুদ আহমেদ তখন আসীন ছিলেন। তো এখন সে সময় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তার পদত্যাগ করার নিয়ম অনুসারে সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতির হাতে উনি পদত্যাগ করতে পারবেন। কিন্তু তখন তিন জোটের আন্দোলনের প্রেক্ষিতে 3 জোটের মনোনীত করলেন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে। ওনাকে বেছে বের করলেন যে উনি একজন সৎ লোক হিসাবে বা গ্রহণযোগ্য লোক হিসাবে। ওনার বিষয়ে আমি পরে বলছি, যাই হোক ওনাকে 3 জোটের মনোনীত প্রার্থী এখানে নিয়ে আসলেন। তারপর কি করলেন, রাষ্ট্রপতি হিসাবে হুসেন মোহাম্মদ এরশাদ তার উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমেদের পদত্যাগপত্র গ্রহণ করলেন। তিনি যখন মওদুদ আহমেদ যখন উপরাষ্ট্রপতি যখন পদত্যাগ করলেন তখন সেই পদটি খালি হলো। সেই পদটি সেই পদত্যাগপত্রটি গ্রহণ করলেন হুসেন মোহাম্মদ এরশাদ। খালির জায়গায় শূন্য পদে তখন 3 জোটের মনোনীত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে সেখানে উপরাষ্ট্রপতি হিসেবে তাকে শপথ পড়ালেন, শপথ নিলেন, অর্থাৎ তিনি উপরাষ্ট্রপতি হলেন। উপরাষ্ট্রপতি হওয়ার পরে তারপরে রাষ্ট্রপতি হিসাবে হুসেন মোহাম্মদ এরশাদ তার উপরাষ্ট্রপতির হাতে পদত্যাগপত্র পেশ করলেন। পেশ করার পরে যখন রাষ্ট্রপতি পদত্যাগ করলেন তখন উনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করলেন। এটাই ছিল এটা। এবং এই যে কাজগুলো হয়েছে সাংবিধানিক আওতায় হয়েছে, সুতরাং ওইটা সাংবিধানিকভাবে হয়নি তা নয়। তবে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে যে ওনাকে যে এই বিচারপতি পদে থাকা অবস্থায় আরেকটি লাভজনক পদে উনি আসলেন, উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন বা অস্থায়ী রাষ্ট্রপতি হলেন। উনি একবার শপথ উনি কিন্তু জীবনে 2 বার শপথ গ্রহণ করেছেন হুসেন মোহাম্মদ এরশাদের কাছে। উনি যখন প্রধান বিচারপতি হয়েছিলেন তখনও একবার ওনার কাছে শপথ নিয়ে প্রধান বিচারপতি হয়েছিলেন, আবার উপরাষ্ট্রপতি হিসেবে ওনার কাছেই আবার শপথ গ্রহণ করে উপরাষ্ট্রপতি হয়েছেন। এখন শপথ গ্রহণ করে কিন্তু ব্যক্তিগতভাবে উনি কিন্তু সংবিধানকে অবজ্ঞা করেছেন। উনি একটা বায়না ধরে বসলেন যে আমি আবার প্রধান বিচারপতি ফিরে এবং বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম যে একজন ব্যক্তির জন্য সংবিধানকে সংশোধন করতে হয়েছে। কিন্তু সেই যে প্রধান বিচারপতি, আমরা বলি আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে বলি যে উনি প্রধান বিচারপতি না বলে ওনাকে প্রধান অবিচারপতি বললেই ভালো হয়। কারণ কি, উনি একজন বিচারপতি হয়ে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন এবং সেই কথা ছিল যে উনি শুধু নির্বাচনটা করেই উনি আবার ওনার পদে ফিরে যাবেন, এইটা ছিল তার অঙ্গীকার, এইটা ছিল তার শর্ত। কিন্তু উনি এসেই প্রথমেই উনি যে কাজটি করলেন, যে রাষ্ট্রপতি ওনাকে শপথ পড়িয়েছিলেন উপরাষ্ট্রপতি করলেন এবং যার কথা ছিল যে 3 জোটের রূপরেখা অনুসারে 3 জোটের শর্ত অনুসারে যে এরশাদ সাহেব ক্ষমতা ছেড়ে দিয়ে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু ক্ষমতা ছেড়ে দিলেন। 6 দিন পরেই সেই
যিনি যার দায়িত্ব ছিল শুধু নির্বাচন পরিচালনা করা, কাউকে গ্রেপ্তার করা, কারো বিচার করা, শাসন করা, কারণে মামলা দেওয়ার দায়িত্ব শর্ত ওনার ছিল না। সেই জন্য বা ওনার সেরকম কথাও ছিল না। 6 দিন পরে এরশাদ সাহেবকে উনি অ্যারেস্ট করলেন। যে অ্যারেস্ট করলেন আবার কোথায়, যে একটা বিশেষ ক্ষমতা আইন যেটা রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ ওইটাকে বাতিল করে দিয়েছিলেন, সেই বাতিল করা আইনটাকে উনি প্রয়োগ করে ওনাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে তারপর তো জাতীয় পার্টির এইসব কারণেই আপনারা যে অস্থায়ী সরকার ব্যবস্থা বলেন বা নিরপেক্ষ বা সহায়ক এই ধরনের সরকারের প্রতি এই কারণে আস্থা নেই। আমরা তো শুরু থেকেই বলে আসছি যে এই যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থায় আমরা বিশ্বাসী না। আমরা এটা করেছি। এখন তার ফল দেখেন, বিচারপতি শাহাবুদ্দিন এইটা করেছেন। আজকে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে বিচারপতি শাহাবুদ্দিন জীবিত না মৃত, কেউ বলতে পারবে না, অনেকেই বলতে পারবেন না। কারণ উনি এমন খারাপ কাজগুলো করে গেছেন যে কাজের কারণে ওনাকে কেউ আজকাল স্মরণ করে না। কিন্তু উনি তো আমরা দেখেছি প্রধান বিচারপতির পদ থেকে পরবর্তীতে যখন তিনি অবসর গ্রহণ করলেন, তিনি আবার রাষ্ট্রপতি হয়েছিলেন, তো এরপর থেকে তিনি নিভৃত জীবনযাপন করেন, এবং নিবৃত এবং ওনাকে রাষ্ট্রপতি করার জন্য আপনি যেটি বলছেন বর্তমান জানেন না ওনার অবস্থান, সে কারণে উনি তো সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলে নিভৃত জীবনযাপন করেন, সেখানে হয়তো মানুষ স্মরণ করেন না, কোনো কেউ স্মরণ করেন না। তারপরে দেখেন যে আমরা কেন স্মরণ করি না, শুধু আমরা নই, যে আওয়ামী লীগ তাকে আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন যে উনি যদি রাষ্ট্রপতি পদ গ্রহণ করতে অস্বীকৃত হয় তাহলে আমি তার বাড়ির সামনে অনশন করব। আমি পরবর্তী সময় আমাকে একটু কম দিবেন, উনি তো সিনিয়র, উনি তো বেশি বলবেন, ওনার কথা শুনবই। তো সেই সময় ওনাকে অনশন করে কিন্তু ওনাকে রাষ্ট্রপতি করানো হয়েছে। তার পরবর্তী যে 2001-এর যে নির্বাচনে উনি যে ভূমিকা পালন করছেন, সেই ভূমিকার কারণে আওয়ামী লীগও ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না। জি, ধন্যবাদ চন্দ্রশেখর আপনাকে। আমানুল্লাহ কবির, আপনি দুজনের আলোচনায় শুনছিলেন, সঙ্গে আরেকটু যোগ করে দিতে চাই, তারা তো তাদের মতো ব্যাখ্যা দিলেন। সঙ্গে বিএম মোজাম্মেল যেটি বলছিলেন যে 3 জোটের যে রূপরেখা ছিল তখন, অর্থাৎ যেই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নিলেন, সেই ব্যবস্থাটা হলো। তো এখন বিএনপি যেটি বলছে, বিএনপির মওদুদ আহমেদ আজকে যে কথা সেটা তুমি শুনেছেন, তো বিএনপি কি সেই চাপটা আসলে সরকারের উপর তৈরি করতে পেরেছে যে এরকম একটি ব্যবস্থা বহাল করার জন্য? দেখেন, আমাদের জাতির জন্য একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে যে অনেকগুলো মৌলিক ইস্যুতে আমরা কিন্তু জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হতে পারিনি। জাতীয় ঐক্য নেই অনেক জাতীয় ইস্যুতে। তো এর ফলে হয়েছে কি, আপনি দেখেন আপনি যে একটা করে যদি উত্থাপন করেন তাহলে অনেকগুলো ইস্যুই পাবেন যে যেখানে জাতীয় ঐক্যমতের দরকার ছিল সেখানে ঐক্যমত নেই। তার মধ্যে একটা হচ্ছে এই নির্বাচন, যে কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন হবে। 47 বছর পরে কিন্তু এখন পর্যন্ত আমরা এটা নিয়ে বিতর্ক করছি। আমরা কতগুলো ইন্টারেস্টিং জিনিস আছে, তো আমরা সহজভাবে বলে দিতে তো হবে না। আপনার জাতি একবার ঐক্যবদ্ধ হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, তাই না? সে সময় তারপরে নির্বাচনের সময় 70-এর নির্বাচনের সময় ঐক্যবদ্ধ হয়েছিল। আরেকটা সময় কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিল এই যে এরশাদের পতনের সময়। আপনার সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এরশাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। এবার 3 জোটের কথা আমরা জানি। 3 জোটের কি আপনার ওই এগ্রিমেন্ট হয়েছিল, সেগুলো তো আজকে কোথায় চলে গেছে, মাটি চাপা পড়ে গেছে, সেগুলোর ব্যাপারে আর কেউ কোনো খেয়াল করে না। তখন ঐক্যমত হয়েছিল, ঐক্যমতের ভিত্তিতে কিন্তু আপনার ওই যে শাহাবুদ্দিন সাহেব আসলেন। শাহাবুদ্দিন সাহেবের পরে আপনার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু শাহাবুদ্দিন সাহেবের ভার্চুয়ালি ওটা ইন্টারিম গভর্নমেন্ট হলেও ওটাও একটা কেয়ারটেকার গভর্নমেন্টই ছিল। এটা ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। তারপর একটা কেয়ারটেকার গভর্নমেন্টে এটা একটা শেপ নিল। একটা শেপ নেওয়ার পরে 96 আন্দোলনের পরে একটা শেপ নিল, কেয়ারটেকার গভর্নমেন্ট হলো। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার ফলে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু ওখানে যদিও প্রথম দিকে বিএনপি না করেছিল, কিন্তু পার্লামেন্টে যখন গেল তখন সবাই মিলেই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টটাকে অ্যাডপ্ট করলো। করার ফলে একটা সিস্টেম আমরা পেয়ে গেলাম যে নির্বাচন সময় আর এই হইচইটা হবে না, বিতর্কটা হবে না, কীভাবে নির্বাচন হবে তার একটা আমরা সিস্টেম পেয়ে গেলাম, তার একটা ফরম্যাট পেয়ে গেলাম আমরা। একটা যে নির্বাচনকালীন একটা সরকার হবে, সেটা কী হবে, নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার হবে, এরকম হবে। এখন
আপনি দেখেন এই যে এটা কন্ট্রোভার্সি হয়েছে, এটা উনি মোজাম্মেল সাহেব বলছেন, আমি তার এইটা খুব দ্বিমত পোষণ করবো না, কিন্তু হয়েছে। কিন্তু হয়ে গেলেই তাকে সম্পূর্ণভাবে বাতিল করে দিতে হবে এমন কোনো কথা নেই। এমন এখন পর্যন্ত কনস্টিটিউশনে বহু জিনিস আছে যেগুলো নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে, আমি উল্লেখ করতে পারবো, আমি এগুলোতে যাচ্ছি না, কিন্তু তারপরে সেগুলো বাতিল হয় না। তো এখন ধরেন আপনার এই যে আপনার একটা জিনিস আপনি খেয়াল করবেন, এই 3 বার যে নির্বাচন হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে, একটা খুবই ইন্টারেস্টিং জিনিস হয়েছে। সেটা হচ্ছে ওই প্রত্যেক নির্বাচনে আপনি দেখবেন যে একই মানে ইনকামবেন্ট সরকারকে কিন্তু ভোটাররা ভোট দেয় নাই, চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, তাই না? অর্থাৎ বিএনপি আসলে বিএনপির একের পর এক আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের পর বিএনপি আসছে, এইভাবে আসছে। এইটা হলো কি, এটা হলো যে মানুষের অপিনিয়নটা, আপনার মানুষ তার অপিনিয়নটা দিয়েছে যে আমরা মানে এই যে মানে সেই যে আমাদের দেশের মানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকার জন্য নানান রকম কারসাজি করে, সেটার বিরুদ্ধে তাদের অপিনিয়নটা দিয়েছে। তারা চেয়েছে যে যাতে করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, যাতে করে এখানে মানে গণতান্ত্রিক মূল্যবোধগুলো থাকে, যাতে মৌলিক অধিকারগুলো থাকে, যাতে মত প্রকাশ স্বাধীনতা থাকে, সংবাদপত্রের স্বাধীনতা থাকে। এই জন্য তারা এই পরিবর্তনগুলো কিন্তু দেখেন পরিবর্তনগুলো এইভাবে এনেছে। তো সেখানে এটা হলো মানে কেয়ারটেকার গভর্নমেন্টের একটা সুফল। আর যেটা মানে বিতর্কিত হয়েছে বিএনপির সময়, সেটা আমি অস্বীকার করছি না, সেটা বিতর্কিত হওয়াটা যথেষ্ট কারণও ছিল। কিন্তু তারপরেও একটা সিস্টেমকে কি আজকে বাদ দেওয়া যাবে? আজকে মনে করেন মানে এই যে আমাদের কনস্টিটিউশনে আপনি দেখেন একদিকে আছে নিরপেক্ষ ওই ধর্ম নিরপেক্ষতার কথা, আরেকদিকে কিন্তু আপনার রাষ্ট্র ধর্ম হলো ইসলাম রাষ্ট্র ধর্ম, তাই না? এরকম আপনার গণতন্ত্রের মানে ফ্রি মার্কেট ইকোনমি চলছে, আবার আপনার কিন্তু ওইদিকে সমাজতন্ত্র আছে। কিন্তু কবির ভাই, এখানে আপনি যেটা বলছেন, আপনি বলবেন এই যে আপনি বলছেন কি সিস্টেম কি বাদ দেওয়া যাবে কিনা, তো আপনি যে প্রশ্নটা করেছিলাম যে তখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছেছিল বলেই সেই অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আমি বুঝতে পারছি ওই চারটার কথা বলবেন, তো আমি আসবো, বিএনপি কি তৈরি করতে পেরেছে, ওখানে আমি আসবো। আবার বিএনপি একটি নির্বাচনকালীন সরকার রূপরেখা দেবে, এটি তাদের নেত্রী জেলে যাওয়ার আগে বলেছিল, সেটা এটা আমি আসবো আমি ওই কথাতেই আসতেছি। তো এখন দেখেন এখন অবস্থাটা হয়েছে কি, যে এখন অবস্থাটা হয়েছে যে এই যে আবার আমরা পরবর্তীকালে যে কনস্টিটিউশন চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমাদের ইনকামবেন্ট গভর্নমেন্টের অধীনে নির্বাচনের ব্যবস্থা করলাম, এই তো ঘটনাটা হয়েছে। তো এখন কি হবে? এখন যে কনস্টিটিউশন আছে এটা কিন্তু আমাদের একটা জিনিস আমরা খেয়াল করেন, প্রায় সবাই সামরিক বেসামরিক সব গভর্নমেন্টে কিন্তু ক্ষমতায় আসার পরে কনস্টিটিউশনের উপরে হাত দিয়েছে। কেউ না কাটছাট করছে, বহু কাটছাট করছে। এটাকে স্যাক্রোস্যাক্ট বলা হয়। এটা কতটুকু কথা বলতেই কিন্তু আমরা বলি এই পবিত্র সংবিধান, কিন্তু পবিত্রতাটা কিন্তু রক্ষা করেনি, সবাই এতে হাত দিয়েছে, সবার হাতে এখানে পড়েছে। সুতরাং এই পবিত্রতাটা কিন্তু এখন আর সংবিধানে নেই। এখন পরিবর্তনগুলো হয় কিভাবে? পরিবর্তনগুলো হয়েছে যেটা আমি এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বললাম, এটা তো প্রথম বিএনপি অস্বীকার করেছিল, তাই না? পরে চাপ সৃষ্টি হয়েছে, চাপ সৃষ্টি হওয়ার পরে রাজনৈতিক চাপ সৃষ্টি হওয়ার পরে বিএনপি এটা মেনে নিয়েছে, বিএনপি মেনে নিয়ে একটা আইন করেছে, আইন করার পরে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু হয়েছে, এই তো ঘটনাটা। এখন আপনি দেখেন এখন এই যে এখন আজকে যে আবার যেমন বিএনপি আপনার কয়েকটা এখানে বিএনপিও দাবি করেছে, তারপরে যুক্ত ফ্রন্ট এবং ঐক্য প্রক্রিয়া তারাও দাবি করেছে, বামফ্রন্ট তারাও দাবি করেছে, তারাও একটা নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের দাবি করেছে। এটা কমন দাবি। কিন্তু ওই যে দাবিটা, কিন্তু দাবি বলতে আমরা এটা মোটামুটিভাবে মুখে মুখেই চলছে, কিন্তু এটা নিয়ে কিন্তু রাজপথে আন্দোলন হয়নি। আমাদের যেটা দুর্ভাগ্য আমি দুর্ভাগ্য বলবো যে রাজপথে আমাদের অধিকাংশ সমস্যার সমাধান রাজপথে হয়েছে। এই যে কোটা সংস্কারের কথা বলেন, তারপরে এই যে নিরাপদ সড়কের কথা বলেন, এগুলো সবকিছু কিন্তু রাজপথে সমাধান হয়েছে। কেন রাজপথে সমাধান হবে? আমরা এতদিনের যদি গণতন্ত্রের প্র্যাকটিস করি তাহলে এটি টেবিলে সমাধান হতে পারে না। টেবিলে কিন্তু সমাধানের কোনো ব্যবস্থা নেই, রাজপথে যেতেই হবে, রাজপথে নামতে হবে বা নামাতে হবে, তারপরে আপনার একটা সমাধান আসবে। তো সেখানে রাজপথ ওইভাবে উত্তপ্ত না, রাজপথ থেকে ওইভাবে চাপ সৃষ্টি হয় নাই বলে সরকার এটা করবে না। এটা হলো সরকারের
মানে স্ট্যান্ড, তাই না? এবং সরকার সেখানে, এটা আমি মনে করি, আমি আজকে আমাদের রাজনীতির প্রেক্ষিতে আমি মনে করি যে হ্যাঁ, সরকার যদি চাপ বোধ না করে করবে কেন, তাই না? এটা হচ্ছে বাস্তব। এখন এটা মানে যত যাই বলেন, এখন ওই মধুর সাহেব যাই বলেন, বিএনপি বা অন্যান্য সরকার বিরোধী যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারাও যদি মাঠে একটা চাপ সৃষ্টি করতে পারে, যে চাপের কারণে সরকার বাধ্য হবে একটা পরিবর্তন আনার জন্য। পরিবর্তন আনাটা কিন্তু কোনো ব্যাপার না, এটা খুব বড় ব্যাপার না, কিন্তু চাপটাই হলো বড় ব্যাপার। চাপটা সৃষ্টি করতে পারলে আন্দোলনের মাধ্যমে, তাহলে এই পরিবর্তনটা আসবে। তাছাড়া মানে বর্তমান সরকার কোনো পরিবর্তনের দিকে যাবে বলে আমি মনে করি না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবার আসবো। বিএম মোজান, আমার আপনার কাছে আসি, তা নির্বাচনকালীন সরকার নিয়ে কথা বলছিল, একটু নির্বাচন নিয়ে আলোচনায় আসি। আপনাদের গণসংযোগ চলছে, ঢাকা শহরে কেন্দ্রীয় নেতারা করছেন। আপনাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন যে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহ করলে বহিষ্কার করা হবে, এই ধরনের কথা তিনি বলেছেন। এর আগে তিনি আপনার উত্তরবঙ্গের সাংগঠনিক সফরে গিয়েছেন, তখনও বলেছিলেন, এখনও বলছেন যে ঘরের ভিতরে ঘর বাঁধলে, মশারের ভিতরে মশারি টানালে সেটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। আবার আমরা দেখি আপনাদের বেশ কয়েকজন সংসদ সদস্য তাদেরকে নিজ নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন, অর্থাৎ দলীয় কোন দলের কারণে। আমি যদি বলি, আপনার ধীরেন্দ্র শম্ভুকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। এই গত 2-1 দিন আগে আপনার বাগেরহাট 4 আসনের সংসদ সদস্য মোরেলগঞ্জের, সেখানে একটি জানাজাকে কেন্দ্র করে স্থানীয় এমপির বিরুদ্ধে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী স্লোগান দিয়েছেন। আজকেও মনে চট্টগ্রামে একটি ঘটনা ঘটেছে। তো এইসব বিষয় নিয়ে দলীয় কোন দলটা কোন পর্যায়ে রয়েছে এটা আপনি বলবেন। সঙ্গে দর্শকের একটা ফোন আছে, ফোনটা নিয়ে একবার আপনার কাছে আসছি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি বিএনপির নেতা তখন যিনি বক্তব্য রাখছেন, ওনার কাছে আমার একটা প্রশ্ন। জি, এই কথাগুলা আমরা গ্রাম পর্যায় থেকে বা টেলিভিশনের সামনে বসে বসে শুনতেছি, নির্বাচনের সামনে রেখে যে আলোটা দেখতেছি, এটা সংসদের প্রতিনিধিত্ব দিয়া সংসদের পাশ করা নির্বাচনকারী সরকারের ব্যবস্থাপনার আগেই পাশ করা হয়েছে, তখন খালেদা জিয়া ছিলেন বিরোধী দল, ঠিক আছে? এখন যে কথাগুলা বলা হইতেছে, সেখানে সংসদে পাশ করার আগেই এই দাবিগুলা মানার কোন যুক্তিকতা আছে কিনা? জি আপনাকে ধন্যবাদ। আমি মনে প্রশ্ন যতটুকু বুঝতে পেরেছি, আমান ভাই কবির ভাইকে প্রশ্নটা করেছেন, দর্শক হয়তো এই প্রশ্নটা করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়ে গেছে সেটি তো তখন বিএনপি বিরোধী দলেই ছিল, তো তখন না করে এখন করা হচ্ছে কেন, এই বিষয়টা মনে তিনি বোঝাতে চেয়েছেন। তো কবির ভাই প্রশ্ন উত্তর দেবেন, তারপরে একটু মোজাম্মেল হক আপনাকে যে প্রশ্ন করেছেন বি মোজাম্মেল। কি জানা ছিল? আর প্রশ্নটা ছিল আপনাদের যে দলীয় কোন দলের বিষয়গুলো ছিল, দলের সাধারণ সম্পাদক তিনিও এই কোন দলের বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করছেন। একটি কথা আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত তার সংগঠন বিস্তৃত রয়েছে, একটি বৃহৎ রাজনৈতিক দল, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সর্বপ্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই রাজনৈতিক দলটি কিন্তু গণমানুষের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এবং গণমানুষের মধ্য দিয়ে এবং গণমানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই দলটি কিন্তু শিকড় অনেক গভীরে পতিত হয়েছে এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। এবং এই রাজনৈতিক দলের নেতৃত্বে আমরা আমাদের দেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি মরণপর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে কিন্তু এই রাজনৈতিক দলের নেতৃত্বে বঙ্গবন্ধুর আহ্বানে, এবং 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছে, জীবন দিয়েছে এবং স্বাধীনতা এনেছে। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ভূইফোর রাজনৈতিক দল নয়, এটি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে আপনি খরস্রোতা নদীর মতো বহদা বাংলাদেশ আওয়ামী লীগ। এখানে নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে প্রচণ্ডভাবে, এবং এটাই কিন্তু আওয়ামী লীগের একটি অহংকার, অলংকার, যে এই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে কিন্তু একটি আওয়ামী লীগ বৃহৎ সংগঠন হিসেবে জাতির সামনে থাকবে, কিন্তু সেটা যদি শোভনীয়তার মাত্রা অতিক্রম করে যায় তখন কেমন হবে সেটাকে আমি সেই জায়গায় আসতেছি যে একটি বড় রাজনৈতিক দল, সেখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এটা আমরা কিন্তু আহ্বান করি এবং এটা হলেই কিন্তু বিকশিত হয়, দলটা বিকশিত হয়, দলের শক্তি বৃদ্ধি পায় এবং গণমানুষের মধ্যে এটার বিস্তার লাভ করে বেশিভাবে। কিন্তু এখানে আমাদের দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন উনি যথার্থ বলেছেন। সেই প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা যদি প্রতিহিংসায় রূপ নেয় তখনই সেখানে ব্যবস্থা গ্রহণ, সেখানে এই দলে এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এইভাবে আসতে পারে। সেখানে কিছু প্রতিহিংসা বিস্তার লাভ করেছে বলেই উনি বলেছেন ঘরের মধ্যে ঘর,
মশারির মধ্যে মশারি খাটানো চলবে না। যারা খাটাবে তাদের বিরুদ্ধে সাংবিধানিকভাবে অর্থাৎ দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উনি যথার্থ বলেছেন। এই কোন দলকে আগামী নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? ডেফিনেটলি নট, কখনোই না। আওয়ামী লীগ যখন একজনকে মনোনয়ন দেয়, অনেক সময় বিদ্রোহী প্রার্থীও থাকে না তা না, থাকে। বিদ্রোহী প্রার্থী থাকলেও কিন্তু খুব রেয়ার কেস আছে বিদ্রোহী প্রার্থী সেখানে জিততে পারে। আমার একটা অভিজ্ঞতা আছে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে আমাদের নেতা, বাংলাদেশের 16 কোটি মানুষের নন্দিত নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমার বিরুদ্ধে কিন্তু আমার দলের বিদ্রোহী প্রার্থী ছিল। একটি জিনিস মনে রাখতে হবে, সেই বিদ্রোহী প্রার্থী উনি 54,000 ভোট পেয়েছেন। আমার ভোটার সংখ্যা ছিল 2,42,000, এখন সেটা বেড়ে 3 লক্ষ হয়েছে। 2,42,000 ভোটার সংখ্যা ছিল, উনি পেয়েছিলেন 54,000 ভোট। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্যান্ডিডেট তিনি পেয়েছিলেন 6,000 প্লাস ভোট, আর আমি পেয়েছিলাম 1,17,386 ভোট। আই মিন এই দুইজন যোগ করলে যা হয় তার ডবল ভোট আমি পেয়েছিলাম। সুতরাং এই হলো আওয়ামী লীগ, এটাই হলো আওয়ামী লীগের শক্তি, এটাই কিন্তু আওয়ামী লীগের শক্তি। সুতরাং এখানে শঙ্কিত হওয়ার কিছু নেই। দল তার সিদ্ধান্ত অটল থাকবে। যারাই এর বিরুদ্ধে অনেক আছে, এখন আপনি দেখেন ফেসবুকে দেখবেন অনেকে মনের মাধুরী মিশে দলের যে এমপি আছে তার বিরুদ্ধে অনেক গল্প রচনা করে বলে। এটির বিরুদ্ধে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সেদিন জাতিসংঘ থেকে ফিরে এসো সকালে যখন আমরা তাকে সম্বর্ধিত করি, তখনও উনি বলেছিলেন যে দলে এরকম কিছু নেতা আছেন যারা নিজেরাই ক্যান্ডিডেট নিজেদের ঘোষণা করে দলের এমপির বিরুদ্ধে অনেক কুৎসা রচনা করে। সেটি পত্রপত্রিকায় লুফে নেয়, আবার পত্রপত্রিকা থেকে সেটি দুদক আবার লুফে নেয়। এর থেকে বেরিয়ে আসতে হবে। সুতরাং এই বাস্তবতা আমরা বুঝি, আমরা জানি, অস্বীকার করবো না। এটার প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে, এটার সুফল যেমন থাকে পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থাকে। ওই পার্শ্ব প্রতিক্রিয়ায় কিছু ক্ষতির দিক আছে, কিন্তু সেটা বাংলাদেশ আওয়ামী লীগের অগ্রযাত্রাকে ব্যাহত করবে না। আমি এখানে একটু কথা বলছি। এটা হয় কি, আপনার সব ক্ষমতাসীন দলেই এটা হয়, সব ক্ষমতাসীন দলেই হয় কি, আপনার দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় প্রায় 10 বছর হবে কয়েকদিন পরে, সেখানে আপনার এই যে আপনার দীর্ঘদিন ক্ষমতা থাকার ফলে যে বেনিফিট, বিভিন্ন রকম বেনিফিট কিন্তু দেওয়া হয়েছে এই থ্রু এমপি, থ্রু চেয়ারম্যান, থ্রু মেম্বার, এদের মাধ্যমে দেওয়া হয়েছে। এখন এখানে কিন্তু একটা বেনিফিশিয়ারি গ্রুপ জন্মগ্রহণ করে, ওই এমপিকে কেন্দ্র করে, ওই উপজেলার চেয়ারম্যানকে কেন্দ্র করে, ওই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যানকে কেন্দ্র করে, এইভাবে কতগুলো বেনিফিশিয়ারি গ্রুপ জন্মগ্রহণ করে। এখন সবাই তো বেনিফিটটা পায় না। আওয়ামী লীগকে যারা সবাই ভোট দিয়েছে সবাই কি বেনিফিট পায়? কিন্তু প্রত্যাশাটা কিন্তু প্রায় সবারই থাকে, সবাই করে। কিন্তু এই যে এখন ধরেন 100%-এর মধ্যে 10% বেনিফিটটা পেল, আর 90% পেল না। এই 90%-কে আবার একটা গ্রুপ আছে যারা খেপিয়ে তুলবে, যারা বলবে যে দেয় না, আমরা বঞ্চিত। এই যে বঞ্চনার জ্বালা একটা হয়, এই বঞ্চনার জ্বালা নিয়ে তখনকে কিন্তু আর একটা গ্রুপ দাঁড়িয়ে যায়। তো এই জিনিসগুলো অভ্যন্তরীণ ব্যাপার, যে দলের অভ্যন্তরীণ ব্যাপারে এই সমস্ত জিনিস আছে, এই বেনিফিটের ভাগাভাগি নিয়েই কিন্তু এই মূলত এই দ্বন্দ্বগুলোর সৃষ্টি হয়। এখানে আবার দেখা যায় যে পরস্পরের বিরুদ্ধে মামলা মোকদ্দমা এই সমস্ত আছে, মারামারি আছে, কাটাকাটি আছে, প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য এই সমস্ত ব্যাপারও আছে, তাই না? কাজে এখানে ওই যে আপনি যেটা বললেন এটা ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে অভ্যন্তরীণ কোন্দলটা হচ্ছে বেনিফিট কেন্দ্র করে, প্রভাব প্রতিপত্তিকে কেন্দ্র করে এই বেনিফিটটা। আমি একটু এই প্রসঙ্গে একটু কথা বলি। জি, একজন দর্শক ফোন আছে, ফোনটা নিয়ে একবারে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পটুয়াখালী থেকে মোহাম্মদ ফারুক বলছিলাম। জি বলুন। আমার প্রশ্নটা হইলো যে এই যে আপনার স্থানীয় সরকার নির্বাচনগুলো গেছে, স্থানীয় সরকার নির্বাচনে অনেক ধরপাকড় হয়েছে, অত্যাচার নির্যাতন হয়েছে, তাই আওয়ামী লীগের অধীনে যদি জাতীয় নির্বাচন হয়, এখানে কি বিএনপির কোন নেতাকর্মীরা মাঠে থাকতে পারবেন পুলিশের হয়রানিতে? জি ধন্যবাদ আপনাকে। মোজানুল, এই প্রসঙ্গে মনে কিছু বলতে যাচ্ছিলেন, এরপরে এই প্রশ্নটার উত্তর আপনার কাছ থেকে নেব, তার একটু সুবিধার কাছে যাবো। এর আগে আপনি কি জানি বলতে চাচ্ছেন? আমি বলতে চাইছিলাম যেটা আমানুল্লাহ কবির ভাই বলেছেন যে কিছু সুবিধাবাদী, আমার যে অভিজ্ঞতা আমি বলেছি 2008 সালে কিন্তু আমি নবীন ক্যান্ডিডেট ছিলাম, বয়সে অত নবীন ছিলাম না, কিন্তু ক্যান্ডিডেট হিসেবে নবীন ছিলাম। সেখানে আমার সাথে যে বিদ্রোহী প্রার্থী ছিল সে 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন, উনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন। কিন্তু
আমি কিন্তু নির্বাচনে উনি বিরোধিতা করেছেন, উনি বিএনপির কিছু সমর্থন নিয়েই কিন্তু 54,000 ভোট পেয়েছেন। আপনি বলতে যাচ্ছেন দল যাকে মনোনয়ন দেন কর্মী সমর্থকরা তার পিছনে তার একটা হন। পিছনেই থাকেন। এবং যেটি বললেন যে উনি একটা কথা বলছেন, 90% লোক একদিকে থাকে আর কিছু লোক তাদের আকাঙ্ক্ষা জাগ্রত হয়, আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে আমিও সংসদ সদস্য হব, আমি ক্ষমতার অংশীদার হব, এই আকাঙ্ক্ষা জাগ্রত হয়। কিন্তু সেটা গণমানুষকে সম্পৃক্ত করলে এটা করার দরকার নেই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ওনার দলের প্রার্থী মনোনীত করেন, শুধু এমপি দেখলেই তারা করেন তা না, উনি অনেক প্রতি 6 মাস পর পর তদন্ত উনি জরিপ তথ্য করেন সংগ্রহ কার করেন, অবস্থাটা কি প্রতি 6 মাস পর পর, এবং সেই জরিপের আলোকে ওনার নিজস্ব সোর্স থেকে উনি জরিপ করেন, সেই জরিপের আলোকে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন বসে দেয়। আছেন। যে শুনুন শুভ রায়, আপনার কাছে হয় আসতে না। চাই, সেটি হচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের অবস্থান নিয়ে আমরা আলোচনা করলাম, তো আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান নিয়ে আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে আপনাদের দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তিনি বলছেন একবার যে জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দেবে, আবার বলছেন যে বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আমরা জোটবদ্ধভাবে অর্থাৎ 14 দলের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করবো, আর বিএনপি না আসলে এক ধরনের নির্বাচন ব্যবস্থা হবে। তো আসলে জাতীয় পার্টি নির্বাচনে কিভাবে অংশ নেবে, জোটবদ্ধ হয় নাকি এককভাবে, সেটি কি বিএনপি আসা না আসার উপর অনেকটাই নির্ভর করছে? আপনাদের বক্তব্য তেমনটা মনে হয়? না, আপনার প্রসঙ্গটা একটু শব্দের একটু এর আছে। আচ্ছা। সেটা হচ্ছে যে উনি 300 আসনে নির্বাচনে করব এই কথাটাই, আমরা 300 আসনে নির্বাচন করব এই কথাটি বলেন নাই, বলেছেন আমরা 300 আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং সেইভাবে প্রস্তুতি আমাদের চলছে। তারপরে আমরা যেহেতু একটি জোটের অধীনে আছি, একটা জোটের মধ্যে এখনো আছি, যে আমরা আনুষ্ঠানিকভাবে মহাজোট ভেঙে গেছে বা ভেঙে দিয়েছি এই কথাটা বলিনি কখনো। বা তো এখন রাজনীতিতে একটা মেরুকরণ তো আছেই, রাজনীতির মেরুকরণে সেটা আমি হতে পারে। আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন। আপনি মহাজোট তো হলো মানে ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন জোট। ক্ষমতাসীন, হ্যাঁ। আপনি ক্ষমতাসীন জোটও আছেন আবার বিরোধী দলেও আছেন। হ্যাঁ, ক্ষমতা এই প্রশ্নে কবির ভাই আপনি করেছেন, এটা একেবারে মানে অনেকবারের মানে এই প্রশ্নটা এই মঞ্চেই আমি কয়েকবার এটার উত্তর দিয়েছি। তাহলে আবার দিলে আবার ওই বলা কথা আবার বলা হবে, হ্যাঁ বলা কথা বলা হবে। তো আমরা বলছি যে আমরা আছি, সেইভাবে আছি। যদি বিএনপি যদি থাকতো তাহলে মেরুকরণ তো, সংসদের মেরুকরণটা অন্যরকম হতো। যেমন এর আগের টার্মে অর্থাৎ 2008-এ যে ইয়ে ছিল, যে সরকার ছিল, তখন 29টি আসন নিয়ে বিএনপি প্রধান বিরোধী দলে ছিল, তার সাথে তার জোটে জামাত ছিল, জামাত মিলে বুঝি 29 আর 3 32টা আসন ছিল। আমরাও কিন্তু সেবারে নির্বাচন করে 27টি আসনে বিজয়ী হয়েছিলাম। তো তখনও কিন্তু মহাজোটের সরকার ছিল, সে সময় এই প্রশ্নটা উত্থাপন হয়নি, তখন আমরা এখন এই পরবর্তী যে সরকার এখন চলছে, এখানে একটু তো ব্যতিক্রম ঘটনা ঘটছেই। অর্থাৎ বিএনপি নির্বাচনে না আসায় একটি ক্ষমতাসীন, তারাও একটা ক্ষমতাসীন একটি রাজনৈতিক দল, সেই দলটি নির্বাচন না করায় একটা শূন্যতা তো একটা সৃষ্টি হয়েছেই। তো সেই শূন্যতা আমাদের পূরণ করতে হয়েছে। এখন এই অবস্থায় আমরা যেটা আপনার প্রশ্নের আসি, যে এরশাদ সাহেব বলেছেন যদি আমরা বিএনপি না আসলে তখন তো প্রেক্ষাপট অন্যরকম একটা হবেই। তবে আমরা সবসময় আহ্বান জানিয়ে আসছি যে সকল দল নির্বাচনে আসুক, একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, মানে শান্তিপূর্ণ দেশে শান্তিপূর্ণ অবস্থা সৃষ্টি হোক, সহাবস্থানের অবস্থান সৃষ্টি হোক, আমরা বলে আসছি। তবে সেক্ষেত্রে আমরা 300 আসনে আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি এবং সেই প্রস্তুতি চলছে। তারপর যদি অন্য কোনো দল আসে বা না আসে, সেখানে রাজনৈতিক মেরুকরণ অন্যরকম ভিন্ন মত হতেই পারে, সেই কথাটা বলে আসছে। জি, ধন্যবাদ শুনুন শুভ রায়। একটু কবির ভাইয়ের কাছে আসছে। কবির ভাই, আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি না দিলে সরকারকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আজকে তিনি বিকালবেলাতে একটি আলোচনা সভায় কথা বলেছেন। আবার আজকে আমাদের একটি শিরোনামও যেটি রয়েছে, 2 নম্বর শিরোনাম, যে ফখরুল বলছেন যে বেগম জিয়া মুক্তি না পেলে দেশের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা সরকারের নেই। তো এই যে বিএনপির এই হুঁশিয়ারি, আমরা যদি বলি যে গত 8ই ফেব্রুয়ারি একটি রায়ের পর বেগম জিয়া জেলে গিয়েছেন, আজকে 7 মাস পেরিয়ে এই 7 তারিখ হয়তো 8 মাসে পড়বে। তো এই যে বিএনপির এই হুঁশিয়ারি, আসলে বিএনপি এই 8 মাসেই বা কি করতে পেরেছে? না, পারেনি, এটা তো ঠিকই। যে আপনি ধরেন ওই যে আমি আগেই তো বলেছি যে আমাদের সমস্ত সমস্যার সমাধানগুলো রাজপথেই হয়েছে।
এটা হচ্ছে দুঃখজনক, যেটা এতদিনের এই যে তথাকথিত বলবো গণতন্ত্র ওইভাবে যেহেতু চর্চিত হয়নি, এই গণতন্ত্রের তথাকথিত চর্চার এতদিন পরেও কিন্তু আমরা সমাধান রাজপথেই খুঁজে বের করছি, খুঁজে বের করছি, আমরা কিন্তু টেবিলেই করিনি। এখন এটা যেটা হবে না, যেটা মানে বিএনপির মহাসচিব বলছেন, এটা নির্ভর করবে তারা কতটুকু আন্দোলন করতে পারবে। এখন আন্দোলনের সময়টা কোথায়? আপনি এতদিন বলেছেন যে 8 মাস প্রায় হয়ে গেল বেগম খালেদা জিয়া কারাবন্দী, তাই না? 8 মাসের ভিতর কোনো আন্দোলন ওইভাবে হয় নাই। এখন আপনার সময় কোথায়? এখন যদি আপনার ডিসেম্বরে ইলেকশন হয়, আপনার এই যে কিছুদিন পরে মানে আপনার তফসিল ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করলে সবাই কিন্তু ওই তফসিল অনুসারে আপনার নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাবে, নমিনেশন দিবে, টাকা পয়সা হ্যান ত্যান সিট বিতরণ ইত্যাদি, মানে বন্টন ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তাহলে আপনার আছে কয়দিন? এই অক্টোবরের কয়েকদিন আছে। এই অক্টোবরের কয়েকদিনের মধ্যে একটা বড় ধরনের আন্দোলন করা কি সম্ভব? এটা সম্ভব না। এখন যেটা তাদেরকে করতে হবে সেটা হলো যে নির্বাচনের প্রধান ইস্যু বেগম খালেদা জিয়ার মুক্তি, এটাকে প্রধান ইস্যু রেখেই এই নির্বাচনকে একটা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এইটা একমাত্র তাদের উপায় সামনে আছে বলে আমি মনে করি। এবং তারা যদি এখন ধরেন যদি একটা জিনিস করতে পারে, এটা করতে পারবে কিনা আমি জানি না, যদি বিএনপি করতে পারে, যদি বিএনপি যদি একটা মোটামুটি একটা আন্দোলনের মুখে যদি একটা নির্বাচন করতে পারে, তাহলে সেই নির্বাচনটা কর্তৃত্বমুখী হবে না, সেইটা অনেকটা কর্তৃত্ববিহীন হবে। এখন আমাদের দেশে নির্বাচনটা কারা করে? নির্বাচনটা কি নির্বাচন কমিশন করে না অন্য কেউ করে? আপনি যদি মানে গ্রামে গঞ্জে ঘুরেন দেখেন, এই ঢাকা শহরেও যদি দেখেন, নির্বাচন করে পুলিশ আর প্রশাসন, নির্বাচন কমিশন কিন্তু ঠুটু জগন্নাথ বসে থাকে, তার কোনো কাজ নেই, ওই তার লোকও নেই, কাজও নেই, তার জনবলও নেই নির্বাচন পরিচালনা করার জন্য। মাত্র কয়েক হাজার 3,000 লোক আছে, আরও কিছু লোকজন নেবে বলছে, এইগুলো করবে। এখন পর্যন্ত তাদের প্রয়োজনীয় যে জনবল, সেই জনবল নাই। সুতরাং তাদের নির্বাচন করতে হয় সম্পূর্ণভাবে প্রশাসনের উপর নির্ভর করে। আর পুলিশ, যেহেতু পুলিশ মানে বিজেপি, তারপরে আপনার এই র্যাব, আনসার, এরাও সরকারের। এখন যেটা মানে হবে, যেটা হচ্ছে যে এদের উপরে তো সরকারের একটা প্রভাব থাকে, সরকার যখন ক্ষমতায় থাকে সরকারের একটা প্রভাব থাকে। সুতরাং এই যে প্রভাবিত হয়ে যখন তারা কোনো নির্বাচন করতে যায়, সরকারি মানে প্রশাসন এবং মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তখন কিন্তু সেই নির্বাচনটা স্বাভাবিকভাবেই কতটুকু ফ্রি ফেয়ার হবে সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। কবির ভাই, এখানে যে আপনি একটা প্রশ্ন করে আপনি যেটি বলছেন যে এটা তো একটা আশঙ্কা আসলে যে সরকারের প্রভাব থাকবে, আমরা দেখে আসছি। প্রভাব থাকবে তো না। জাতীয় নির্বাচন তো এখন পর্যন্ত জাতীয় নির্বাচন হয়েছে, সেটি 2014 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি, তার মানে হচ্ছে দলীয় সরকারের অধীনে, না দলীয় সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচনে বিএনপি এখন পর্যন্ত যায়নি। যে কথাগুলো সেগুলো বিএনপির আশঙ্কার কথা। এবং আপনি যেটি বলছেন যে গণতন্ত্রের চর্চা হয়নি, যেগুলো রাজপথ এখন আদায় করতে হবে, গণতান্ত্রিক দলগুলো তো নিজেরাই টেবিলে সেগুলো সমাধান করতে পারে। তো বিএনপিকে একটু আস্থা নিয়ে সরকারের অধীনে যদি যেত এই নির্বাচনে, তাহলে কি এই আশঙ্কা যে সেটা যদি সত্যি হতো, তখন কি একটু বেশি গ্রহণযোগ্যতা পেত না? বেশি গ্রহণযোগ্যতা পেত, কিন্তু আপনার তো আশঙ্কা থেকেই তো দাবি দেওয়াগুলো উঠে। আচ্ছা, বিএনপি যেটা আশঙ্কা করছে, বিএনপি তো একা আশঙ্কা করছে না, এটা বিএনপিও করছে, এটা কামাল হোসেন সাহেবরাও করছে, এটা বি চৌধুরী সাহেবরাও করছে, এটা মোজাহিদুল ইসলাম সেলিম সাহেবরাও করছেন, তাই না? এটা সবাই করছেন। সুতরাং আশঙ্কাটা যখন সবাই হয়, তখন দাবিটা ওই যে একটা কমন দাবি তখন উঠেছে, এটা একটা কমন দাবি যে একটা নির্বাচনকালীন একটা সরকার নিরপেক্ষ। ধন্যবাদ কবির, আপনার কাছে আবার আসবো। মোজাম্মেল ভাই যাওয়ার আগে আমি মোজাম্মেল ভাইয়ের উদ্দেশ্যে কিছু জানতে চাই আর কি। সেটা হলো যে আমরা তো মওদুদ আহমেদের উক্তির উপরে, তারপর ফখরুল ইসলামের মুক্তির উপরে আলোচনা করলাম। তো এইটা কাদের যে উনি যে আজকে বলছেন যে বিদ্রোহী হলে ব্যবস্থার কথা, এইটা আমি একটু মোজাম্মেল ভাইকে ইয়ে করছি যে প্রতিযোগিতা এটা তো সংগঠনকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু সেইটা যত হিংসায় যখন রূপ নেয়, দেখা যাচ্ছে আওয়ামী লীগের মধ্যে এইরকম হিংসা, হানাহানি, মারামারি, খুনাখুনি পর্যন্ত ঘটনা ঘটে যাচ্ছে।
তারপরে বিদ্রোহীদের ব্যাপারে ব্যবস্থা নেবার কথা বলছে, এইটা কতটুকু মিন করছেন? আমরা অতীতে দেখেছি যে অনেক বিদ্রোহী হয়েছে, পরে মার্জনা করে দেওয়া হয়েছে। শেষের দিকে আছি তো। হ্যাঁ, মার্জনা করে দেওয়ার ফলে তারা আবার বিদ্রোহী হওয়ার আরেকজনের উৎসাহ পেয়েছে। সেই ব্যাপারে আপনারা কত দূর কি ব্যবস্থা নেবেন? শুভদা যে প্রশ্নটি তুলেছেন সেটা তো নিশ্চয়ই মোজাম্মেল হক আপনি বলবেন। সঙ্গে দর্শক একটি প্রশ্ন করেছিলেন, দর্শক যেটি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে অত্যাচার হয়েছে, দর্শক যেটি বলছেন, তো দর্শক সেটির সঙ্গে যোগ করেছেন যে জাতীয় নির্বাচনে যদি এরকম পরিস্থিতি হবে কি না। আমাকে একটু সময় দিলে জি, বেশি সময় নেই, পুরোটা আপনি বলেন। আচ্ছা, যেটি আমি একটা অনেকগুলো প্রশ্নের জবাব কিন্তু আমান ভাই করেছেন, আমানুল্লাহ কবির ভাই, আবার উনি কিন্তু জবাব দিয়েছেন। সেটি হলো, উনি একদিকে বলেছেন যে বিএনপি পারে নাই, এবং আন্দোলনের যদি একটি আবহাওয়া তৈরি করতে পারে, জনগণকে সম্পৃক্ত করতে পারে, তাই একটা চাপ প্রয়োগ করতে পারে, এটি কিন্তু যথার্থ বলেছেন উনি। এবং যেটি বলেছেন, আর উনি বললেন ছোট পরিবার সুখী পরিবার। আওয়ামী লীগ তো অনেক বড় পরিবার, এখানে দ্বন্দ্ব থাকবে, এখানে প্রতিযোগী থাকবে, সব কিছু থাকবে, এটার মধ্যে দিয়ে কিন্তু ভালোটা বেরিয়ে আসবে, এটাকে কোনো নাই। এবং আপনি যেটা বললেন যে আওয়ামী লীগে বহিষ্কার হচ্ছে, আবার 5 বছর দেখা যায় আমরা দেখেছি কাউকে বহিষ্কার করা হয়েছে, কাউকে করা হয়নি, বিদ্রোহী প্রার্থীদের কথা না, বহিষ্কার করা হয়েছে, আবার দেখা গেছে বিভিন্ন মেয়াদে বিভিন্ন জন অনুনয় বিনয় করেছে, আর করবো না, এই করবো না, তখন আবার ক্ষমাও করা হয়েছে। সুতরাং এইটি কোনো বিতর্কের কোনো অবকাশ নেই। এখন যেটি দর্শকের প্রশ্ন করেছেন যে স্থানীয় সরকার ব্যবস্থা নির্বাচনে, উনি যে কথাটি বলছেন ওনার সাথে কিন্তু আমি একমত নই। স্থানীয় সরকার নির্বাচনে কোনো কারচুপি হয়েছে বা জোর করে পুলিশ অত্যাচার করেছে, নির্যাতন করেছে, বিষয়টি কিন্তু এরকম না। স্থানীয় সরকার নির্বাচনে গোত্রের পরিবারের প্রতিযোগিতা থাকে, প্রতিদ্বন্দ্বিতা থাকে, এই গ্রাম থেকে ওই গ্রামের সাথে প্রতিযোগিতা থাকে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ওখানে কিছু দ্বন্দ্ব সংঘাতটা বেশি প্রকটে। এটি হলো রিয়ালিটি, এটা রিয়ালিটি। আর স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচন আর জাতীয় নির্বাচন কিন্তু এক কথা না। স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে দিয়ে সরকার ব্যবস্থার পরিবর্তন হয় না, কিন্তু জাতীয় নির্বাচনে সরকারের পরিবর্তন হয়, এটি হলো কথা। এখন স্থানীয় সরকার নির্বাচনে আমি তো মনে করি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উনি কিন্তু জনগণের উদ্দেশ্য বলেছিলেন যে আমরা কোনো বিতর্কিত নির্বাচন নয়, একটি স্থানীয় আগামী নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। কিন্তু জাতির দুর্ভাগ্য, আমি বলি, জাতির দুর্ভাগ্য হলো যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করেই অভিযোগ করছে যে তারা ধন্যবাদ আপনাকে, সুনীল শুভ রায়, আমানুল্লাহ কবির, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।